আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা ইসরাত জাহান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট। এসেছি অনলাইনে ক্লাস নিতে। দেশের করোনা পরিস্থিতির কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ১.৫ মাস যাবৎ বন্ধ থাকায় আমাদের ছাত্রছাত্রীরা বেশ অনেকটা পিছিয়ে গেছে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এবং আমাদের ঢাকা কমার্স কলেজের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে ক্লাস শুরু হতে যাচ্ছে। আজ আমি আমাদের ম্যানেজমেন্ট বিভাগের 4th ইয়ারের ছাত্রছাত্রীদের সাথে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের উপর একটি ক্লাস নিতে এসেছি। কলেজ বন্ধের আগে আপনাদের সাথে আমি একটা ক্লাস পেয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? তো সেখানে আমি 1 নাম্বার চ্যাপ্টার নিয়ে কিছু কথা বলতে পেরেছিলাম। যেহেতু 1.৫ মাসের মতো পার হয়ে গেছে, তাই 1 নাম্বার চ্যাপ্টার ইন্ট্রোডাকশন, যেটা কিনা আমাদের ফুল থিওরিটিক্যাল চ্যাপ্টার, ওটা নিয়ে কথা বলে আমি আর আপনাদের টাইম নষ্ট করতে চাচ্ছি না। নিয়ম অনুযায়ী 3 নাম্বার চ্যাপ্টার আমি ধরতে যাচ্ছি। 3 নাম্বার চ্যাপ্টার নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো। এই চ্যাপ্টারের নাম হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। তো এই চ্যাপ্টার নিয়ে আজকে আমি আপনাদের সাথে থিওরির বিষয়ে কথা বলার পাশাপাশি কিছু ম্যাথমেটিক্যাল সাইড নিয়েও কথা বলবো। আমাদের ক্লাস ডিউরেশন 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব আজকে যতটুকু লেকচার আমি রেডি করেছি সেই লেকচারটুকু সম্পন্ন করার জন্য। প্রথমত আমি এই চ্যাপ্টার থেকে আপনারা কি কি ব্রিফ কোশ্চেন অর্থাৎ শর্ট কোশ্চেন গুলো পড়বেন 1 মার্কসের জন্য, সেই কোশ্চেন গুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাভ আ লুক। 1 নাম্বার কোশ্চেন আছে, হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার? Question number 2, what is optimum capital structure? Question number 3, what is financial structure? Question number 4, differentiate between capital structure and financial structure. Question number 5, what are the factors influencing capital structure? Question number 6, what do you mean by the arbitrage process? Question number 7, what do you mean by the trade-off model? Question number 8, what is financial distress? And question number 9, what is bankruptcy cost? আজ আমি আপনাদের এই কোশ্চেনগুলোর মধ্য থেকে ৬-৭টার মতো কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কারণ প্রথম বা অর্থাৎ একটা ক্লাস যদি শুধুমাত্র থিওরির উপর বেস করে নেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের বোর হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেই বোরিংনেসটাকে দূর করার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ক্লাস নেওয়ার স্টাইলই হবে কিছু থিওরি তার সাথে ম্যাথ, পরবর্তী ক্লাসে আবার কিছু থিওরি তার সাথে ম্যাথ। তো আমি সেই সামঞ্জস্যতাটাই রক্ষা করতে যাচ্ছি। দেখি আমরা কতটুকু ধরে রাখতে পারি। তো আমি আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই সাবজেক্টটা কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ। সো আমাদের এখানকার ডিসকাশন গুলো আমি আপনাদের বেঙ্গলি ইংলিশ দুটা ল্যাঙ্গুয়েজে মিক্স করে বলবো আপনাদের বোঝার জন্য। বাট আপনারা জানেন যে এক্সাম হলে আপনাদেরকে ফুল ইংলিশে অ্যান্সার করতে হবে। শুরু করছি, থিওরিগুলোর কনসেপ্ট ক্লিয়ার করি। দেখেন 1 নাম্বার কোশ্চেন বলা আছে, হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার? আপনারা এটাকে বাংলায় জানেন মূলধন কাঠামো নামে। তো বলা হচ্ছে যে ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে একটা ফার্মের এমন একটা স্ট্রাকচার যেখানে একটা ফার্মের লং টার্ম সোর্সেস অফ ক্যাপিটাল গুলো ইনক্লুড বা মেনশন করা থাকে। অর্থাৎ যেই স্ট্রাকচারে বা যে ফরম্যাটে একটা ফার্ম লং টার্ম কোন কোন সোর্স থেকে ফান্ড কালেক্ট করেছে সেই সোর্স গুলো মেনশন করা থাকে, সেই স্ট্রাকচারটাকে বলছি আমরা ক্যাপিটাল স্ট্রাকচার। যদি আমি ইংলিশে একটু বলতে যাই, দ্য স্ট্রাকচার হ্যাভিং অনলি লং টার্ম সোর্সেস অফ ক্যাপিটাল is known as capital structure। ঠিক আছে, only long term sources of capital। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার? একটা বিষয় একটু মনে রাখবেন যে যেহেতু ক্যাপিটাল কালেকশনের একটা বিষয় আসছে, অবশ্যই এখানে প্রত্যেকটা ফার্মকে ক্যাপিটালের এগেইনস্টে কস্ট পে করতে হয়, which is known as cost of capital। তো প্রত্যেকটা ফার্মই তাদের স্ট্রাকচারে ওই সব সোর্স থেকে ফান্ড কালেক্ট বা ক্যাপিটাল কালেক্ট করতে চায় যেই সব সোর্সের কস্ট হচ্ছে মিনিমাম। রিজন হচ্ছে এই কস্টটা ফার্মকেই বেয়ার করতে হয়। এই জন্য প্রত্যেকটা ফার্মই ডিজায়ার বা এক্সপেক্ট করে তারা ওই সমস্ত সোর্স থেকে ক্যাপিটাল কালেক্ট করবে, দোজ সোর্স হ্যাভিং মিনিমাম কস্ট অফ ক্যাপিটাল। তাই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের ডেফিনেশনটা হচ্ছে এরকম, দ্য ক্যাপিটাল স্ট্রাকচার ইনক্লুডিং মিনিমাম কস্ট। ঠিক আছে, তো ক্যাপিটাল স্ট্রাকচারে ওই সমস্ত সোর্সেস অফ ক্যাপিটাল গুলো ইনক্লুড করা যেই সোর্স গুলোর কস্ট হচ্ছে মিনিমাম, সেই ক্যাপিটাল স্ট্রাকচারটাকে বলা হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার।
আই হোপ আমি বোঝাতে পেরেছি। না পারলে নেক্সট ক্লাসে আমাকে আপনার টেক্সটের মাধ্যমে ইনফর্ম করবেন, আমি রিপ্লাই দিব। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার? দেখেন ক্যাপিটাল স্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার দুটি কিন্তু স্ট্রাকচার, বাট একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। আমি আপনাদের পার্থক্যটা বলে দিই, দেখবেন আপনার ডেফিনিশন নিজেরাই লিখতে পারবেন। তো বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার হচ্ছে ওই স্ট্রাকচার যেখানে অনলি শর্ট টার্ম সোর্সেস অফ ক্যাপিটাল গুলো মেনশন করা থাকে। বোঝাতে পেরেছি? দেখেন ক্যাপিটাল স্ট্রাকচারে বলেছিলাম যে স্ট্রাকচারে অনলি লং টার্ম সোর্সেস অফ ফান্ড গুলো মেনশন করা থাকে সেটা ক্যাপিটাল স্ট্রাকচার, আর যে স্ট্রাকচারে অনলি শর্ট টার্ম সোর্সেস অফ ফান্ড গুলো মেনশন করা থাকে সেটাকে আমরা বলছি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। তো দেখেন এই দুটার কম্বিনেশনে আমাদের 4 নাম্বার কোশ্চেন আমি এখানে রেখেছি, ডিফারেন্সিয়েট বিটুইন ক্যাপিটাল স্ট্রাকচার এন্ড ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। মেইন ডিফারেন্সিয়েশনই হচ্ছে এইটা যে ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্যাট টাইপ অফ স্ট্রাকচার ইনক্লুডিং long term sources of fund, and financial structure টা হচ্ছে that type of structure including only short term sources of fund. ওকে, আচ্ছা চলে যাচ্ছি আমি কোশ্চেন নাম্বার 6 এ। রিজনটা হচ্ছে 5 হচ্ছে অ্যানালাইটিক্যাল, তো এটা অনেকগুলো পয়েন্ট রিলেটেড কোশ্চেন, আপনারা বই খুললে পেয়ে যাবেন অনেকগুলো করে পয়েন্ট আছে। তো যেটা বিশাল পয়েন্ট থিওরিটিক্যাল সেটা বলে আমি আর আপনাদের 1.5 মাসে নষ্ট হয়ে যাওয়া ক্লাসগুলোকে আর নষ্ট করতে চাচ্ছি না। আমরা একটু স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে থাকি, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে ওনারা কোনো সেশন জট রাখবেন না, ওনারা এক্সাক্ট টাইমে আপনাদের এক্সামটা নিয়ে নেবেন। So be careful and be alert about your study. Okay. Question number 6. What do you mean by the arbitrage process? Arbitrage process meaning টাই হচ্ছে একটা মার্কেট থেকে মিনিমাম প্রাইসে স্টক বা কি বলা যায় এটাকে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কিনে এনে অ্যানাদার মার্কেটে এটা তার চাইতে বেশি প্রাইসে সেল করা। সোজা কথা হচ্ছে একটা শেয়ার আমি একটা মার্কেট থেকে সাপোজ 100 টাকা কিনেছি, অ্যানাদার মার্কেটে ওটা মোর দ্যান 100 টাকা, সাপোজ 110 টাকায় সেল করেছি। এটা করে আমি কি করেছি? 10 টাকা প্রফিট গেইন করেছি না? এই যে প্রসেস অফ গেইনিং প্রফিট বাই পারচেজিং আ পার্টিকুলার সিকিউরিটি মিনিমাম কস্ট এন্ড সেলিং ইট এট ম্যাক্সিমাম কস্ট, এই প্রসেসটাকে বলা হচ্ছে আরবিট্রেজ প্রসেস। ওকে। কোয়েশ্চেন নাম্বার 7 এ বলেছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য ট্রেড অফ মডেল? আমাদের এই চ্যাপ্টারটার নামই হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। এখানে মূলত 4টা থিওরি আছে, নেট ইনকাম থিওরি বা নেট ইনকাম অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ, এমএম অ্যাপ্রোচ। এছাড়া ওইখানে ট্রেড অফ মডেল বা ট্রেড অফ অ্যাপ্রোচ নামে একটা অ্যাপ্রোচ নিয়ে দু একটা কথা বলা হয়েছে। তো আপনাদের জানা উচিত যে এই মডেলটার মূল বিষয়টা আসলে কি। তো ট্রেড অফ মডেল এটার মূল কথা হচ্ছে যে একটা ফার্মের কস্ট অফ ডেট যা, বেনিফিট অফ ডেটও তাই। অর্থাৎ তারা বলেছে ডেট ক্যাপিটাল কালেক্ট করতে একটা ফার্মের যেই পরিমাণ কস্ট বেয়ার করতে হয়, ওই ডেট ক্যাপিটালটা ইউজ করে তারা যে ইনকামটা করে ওই কস্টের সমানই হয়। আমি আর একটু ক্লিয়ার করছি, আমি জানি আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন। সাপোজ এবিসি লিমিটেড একটা জয়েন্ট স্টক কোম্পানি, ওরা ডেট ক্যাপিটাল ইস্যু করেছে। তো এই যে ওরা ফান্ড কালেক্ট করেছে, লোন, ওরা ডেট ক্যাপিটাল কালেক্ট করেছে, এর এগেইনস্টে ওদেরকে কস্ট বিয়ার করতে হবে, দ্যাট মিন্স ইন্টারেস্ট দিতে হবে সাপোজ 5%। হ্যাঁ, এখন এই যে ডেট ক্যাপিটালটা ওরা কালেক্ট করেছে, অবশ্যই এই কালেক্টেড ডেট ক্যাপিটালটা ওরা পকেটে রেখে দিবে না, অবশ্যই ওরা কোথাও না কোথাও এটাকে ইনভেস্ট করবে। ওকে, তো দেখা যাবে যেখানে ওরা ইনভেস্ট করছে সেখান থেকেও 5% ইনকামই হচ্ছে। তাহলে কি আমরা বলতে পারছি যে কস্ট অফ ডেট ইজ ইকুয়ালস টু দ্য বেনিফিট অফ ডেট? এটাই হচ্ছে ট্রেড অফ মডেলের মেইন থিম। ওকে, আচ্ছা আমরা বাকি দুটো থিওরির অ্যান্সার রেখে দিচ্ছি নেক্সট ক্লাসের জন্য, কারণ সব যদি এক ক্লাসে বলে ফেলি তাহলে নেক্সট ক্লাসের জন্য আপনাদের কোনো আগ্রহী থাকবে না, কারণ ওই দুটো আমি একটু ডিটেইলসে আপনাদের বোঝাবো। আপাতত যে কয়টা কোশ্চেন আমি আপনাদের মাথায় দিলাম একটু মাথায় রাখার চেষ্টা করবেন, যেহেতু এটা অডিও ক্লাস হচ্ছে, মাথায় যদি নাও থাকে আপনারা বারবার রেকর্ডিংটা শুনে নেবেন, তাহলে আমি আশা করছি আপনাদের মাথায় এটা থাকবে। আর সময় স্বল্পতার কারণে আই এম সো সরি, আমি আপনাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার কম্পোজ করে আপনাদের দিতে পারছি না। এই কারণে হচ্ছে ভোকাল রেকর্ডটা দেয়া, যে আপনারা বারবার শুনে এটার কাইন্ডলি নোট আকারে টুকে নেবেন। আচ্ছা, আমরা প্রবেশ করছি এবার আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে। তো দেখেন আমাদের এখানে বলা আছে ফর্মুলা রিলেটেড টু ম্যাথ। বলেছিলাম না নেট ইনকাম অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ, এমএম অ্যাপ্রোচ, মূলত এই 4টা অ্যাপ্রোচের ম্যাথ আমরা করব। তো সেক্ষেত্রে নেট ইনকাম অ্যাপ্রোচ আর নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচের
ফর্মুলাগুলো 95% মিলে যায়, বলতে পারেন 98%ও মিলে যায়। দ্যাটস ওয়াই আমি এই দুটো অ্যাপ্রোচের ফর্মুলাকে কম্বাইন করে অর্থাৎ একত্র করে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। যদিও ফর্মুলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আমি একবার রিড আউট করছি যাতে আপনাদের ক্যাচ করতে সুবিধা হয়। দেখেন, 1 নম্বর ফর্মুলাটি হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম, এটা সিম্বল হচ্ছে ক্যাপিটাল লেটার ভি। এই ভ্যালু অফ দ্য ফার্মের ফর্মুলা আছে দুটা। কোশ্চেনে ইনফরমেশন কেমন দেয়া থাকে সেই ইনফরমেশনের উপর বেস করে ফর্মুলা ভ্যারি করে, ঠিক আছে? তো প্রথম ফর্মুলা হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই কেও, দ্বিতীয় ফর্মুলা হচ্ছে এস প্লাস বি। এখানে ইবিআইটি মানে হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, আর কেও মানে হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এটার আমরা নেক্সট স্লাইডে গিয়ে এগুলোর বর্ণনা আমরা পাবো, তারপরে আমি জাস্ট একটু আপনাদের বোঝানোর জন্য বলে দিলাম। দ্বিতীয় ফর্মুলা বলেছে এস প্লাস বি। এই এস মানে হচ্ছে দেখেন এই 3 নাম্বার পয়েন্টে লেখা আছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, আর বি মানে হচ্ছে 4 নাম্বারে লেখা আছে মার্কেট ভ্যালু অফ ডেট। ওকে, এটার উচ্চারণ কিন্তু ডেট, নট ডেপ্ট। বিটা উচ্চ থাকবে, ঠিক আছে? ডেট, ডিইটি, ডেট, বি উচ্চ থাকবে। 2 নাম্বার ফর্মুলা দেখেন লেখা আছে নেট ইনকাম, এটার সিম্বল বা সাংকেতিক চিহ্ন হচ্ছে এনআই। ফর্মুলা হলো ইবিআইটি মাইনাস ক্যাপিটাল লেটার আই। ক্যাপিটাল লেটার আই মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্টটা টাকায় হতে হবে, ঠিক আছে? কোশ্চেনে যদি ইন্টারেস্টটা টাকায় মেনশন করা থাকে খুব ভালো, আমি ডিরেক্টলি নিয়ে এই আই এর জায়গায় বসিয়ে দেব। আর যদি সেটা দেওয়া না থাকে সেটা বের করার ফর্মুলা হচ্ছে এই যে 6 নম্বরে দেখেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আই ইকুয়ালস টু বি ইনটু কেডি। এই বি মানে হচ্ছে দেখেন মার্কেট ভ্যালু অফ ডেট, আর কেডি মানে হচ্ছে কস্ট অফ ডেট বা ইন্টারেস্ট। ওকে, ইন্টারেস্ট রেটের সাথে লোনের অ্যামাউন্ট গুণ করে দিলেই কিন্তু অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট চলে আসে। এটা আমরা ম্যাথ করতে করতে শিখে ফেলবো ইনশাআল্লাহ। 3 নাম্বার ফর্মুলা দেখেন মার্কেট ভ্যালু অফ ইকুইটি, এটারও ফর্মুলা দুটা। কোশ্চেনে কি ধরনের ইনফরমেশন দেয়া আছে সেই ইনফরমেশন ভেদে আমাদের ফর্মুলা ভ্যারি করবে। একটা হচ্ছে ভি মাইনাস বি। ভি মানে আপনারা জেনেছেন ভ্যালু অফ দ্য ফার্ম, বি মানে হচ্ছে মার্কেট ভ্যালু অফ ডেট, দেখতে পাচ্ছেন আমি আশা করছি। আর একটা হচ্ছে এনআই ডিভাইডেড বাই কেই। এনআই মানে হচ্ছে নেট ইনকাম, যেটা নিয়ে আমরা 2 নাম্বার ফর্মুলা একটু কথা বলেছিলাম। কেই মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। হয় কস্ট অফ ইকুইটি ডিরেক্টলি আমার কোশ্চেনে দেয়া থাকবে, আদারওয়াইজ এটা বের করার ফর্মুলা হচ্ছে এই যে 7 নাম্বার ফর্মুলা দেখেন কস্ট অফ ইকুইটি অথবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি। তার মানে কস্ট অফ ইকুইটির আরেক নাম হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি। ফর্মুলা হচ্ছে এনআই ডিভাইডেড বাই এস, অর্থাৎ নেট ইনকাম ডিভাইডেড বাই মার্কেট ভ্যালু অফ ইকুইটি। আশা করছি 3 নাম্বার ফর্মুলা পর্যন্ত কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, হলে বারবার একটু নিচের দিকে তাকাবেন, দেখবেন কোনো না কোনো ক্লু আপনারা পেয়ে যাচ্ছেন। 4 নাম্বার ফর্মুলা দেখেন লেখা আছে মার্কেট ভ্যালু অফ ডেট, এটা সিম্বল হচ্ছে ক্যাপিটাল লেটার বি। এখানে আমরা দুটো ফর্মুলা দেখতে পাচ্ছি, একই কথা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন give according to the information given in the question, অর্থাৎ কোশ্চেনে কেমন ইনফরমেশন দেয়া আছে তার উপর বেস করে ভ্যারি করবে কোন ফর্মুলা আপনি ব্যবহার করবেন। একটা হচ্ছে ভি মাইনাস এস অর্থাৎ ভ্যালু অফ দ্য ফার্ম, আর একটা হচ্ছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি। এক ভি থেকে এস মাইনাস করলে আমরা ক্যাপিটাল লেটার বি পাবো। আবার আরেকটা ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল লেটার আই ডিভাইডেড বাই কেডি। ক্যাপিটাল লেটার আই বলতে মিন করছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, আর কেডি বলতে মিন করছে হচ্ছে ইন্টারেস্ট রেট বা কস্ট অফ ডেট দ্যাট উইল বি গিভেন ইন দ্য কোশ্চেন। আদারওয়াইজ আমাদের ফর্মুলায় এটার জন্য ক্লু দেয়া আছে, আপনারা ফর্মুলা ব্যবহার করে ওয়ার্কিংস করে এটা বের করে নিতে পারবেন। আমি আশা করছি 4 নাম্বার ফর্মুলা পর্যন্ত সবার কনসেপ্ট ক্লিয়ার। ওকে, আচ্ছা চলে যাচ্ছি আমরা 5 নাম্বার ফর্মুলায়, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা কেও। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো ফর্মুলা ইউজ করেছি বা লিখেছি। একই কথা, আমার কোশ্চেনে কি ইনফরমেশন দেয়া আছে তার উপর বেস করে আমার ফর্মুলাটা ভ্যারি করছে। একটা হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইনটু 100, আর একটা হচ্ছে কেডি ইনটু বি ডিভাইডেড বাই ভি প্লাস কেই ইনটু এস ডিভাইডেড বাই ভি। ফাইনালি এই দুটোর ইনফরমেশন যোগ করে যে অ্যান্সারটা আমি দশমিকে পাবো সেটাকে 100 দিয়ে গুণ করে দিব, কারণ অ্যান্সারটা হবে আসলে পার্সেন্টেজে, ঠিক আছে? বিষয়টা কিন্তু এমন না যে এই যে কেই ইনটু এস ডিভাইডেড বাই ভি এর সাথে 100 গুণ হবে,
বিষয়টা হচ্ছে এই কেডির ইনফরমেশন আর কেইর ইনফরমেশন, এই দুটোর ইনফরমেশন যোগ করার পরে যে অ্যান্সারটা আমি দশমিকে পাবো তার সাথে 100 গুণ করে দেব। ঠিক আছে, বাকিটা আমরা ম্যাথ করতে করতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি 6 নাম্বার আর 7 নাম্বার ফর্মুলা নিয়ে কথা বলছি না, কারণ একটু আগে আমি এখানে 2 এবং 3 নাম্বার ফর্মুলা নিয়ে কথা বলতে গিয়ে 6 এবং 7 নিয়ে আমরা কথা বলে ফেলেছি। আমি আশা করছি এই স্লাইডে আপনারা যে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছেন এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আপনাদেরকে আরেকটু বলে রাখি, এখানে প্রত্যেকটা স্লাইডে দেখবেন আমি ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন ইউজ করেছি, আমি কোনো কালার কম্বিনেশন ইউজ করি নাই। রিজনটা হচ্ছে অনেকে হয়তো বা বাসায় প্রিন্টার আছে, তারা প্রিন্ট দিয়ে ফেলবে, আবার অনেকে হয়তো মোবাইলে দেখবেন। তো কালার কম্বিনেশনে যেটা হয়, লেখাগুলো ক্লিয়ার বোঝা যায় না, প্লাস এটা প্রিন্ট করাটা একটু টাফ হয়ে যায়, প্রিন্ট করতে গেলে কেমন কালচে একটা ভাব চলে আসে। তো আপনাদের পড়ার সুবিধার্থে, চোখের আরামের সুবিধার্থে আমি এখানে জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন ইউজ করেছি, আমি কোনো কালার কম্বিনেশন এখানে আনি নাই। আসেন আমরা চলে যাচ্ছি নেক্সট 8 নাম্বার ফর্মুলায়। কস্ট অফ ডেট বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ডেট, কেডি, যেটা নিয়ে একটু আগে আমরা কথা বলেছিলাম। কেডির ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল লেটার আই ডিভাইডেড বাই বি, অর্থাৎ অ্যামাউন্ট অফ ইন্টারেস্টকে যদি আমি অ্যামাউন্ট অফ লোন দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের ইন্টারেস্ট রেটটা চলে আসছে। ঠিক আছে, 9 নাম্বার ফর্মুলা চলে যাচ্ছি, মার্কেট প্রাইস পার শেয়ার, এটা সিম্বল হচ্ছে এমপিপিএস, সূত্র হচ্ছে এস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ ইকুইটি, এটাকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে মার্কেট প্রাইস পার শেয়ার চলে আসবে। দেখেন 10 নাম্বার ফর্মুলা, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল আর্নিং পার শেয়ার ইপিএস, এটার ফর্মুলা হচ্ছে এনআই ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, অর্থাৎ নেট ইনকাম ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। আপনাদেরকে আমি একটু আগে দেখেন আগের স্লাইডে যদি যাই, নেট ইনকাম বের করার ফর্মুলা দেখিয়েছিলাম ইবিআইটি মাইনাস আই। যদি কোশ্চেনে ডিরেক্টলি নেট ইনকাম দেওয়া থাকে খুব ভালো, যদি না দেওয়া থাকে তাহলে আপনারা ইবিআইটি অর্থাৎ নেট অপারেটিং ইনকাম, যেটা আপনার কোশ্চেনে দেওয়া থাকবে সেখান থেকে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট মাইনাস করে আপনারা নেট ইনকাম বের করে নেবেন, নিয়ে দেন কোশ্চেনে দেওয়া নাম্বার অফ শেয়ার দিয়ে আপনারা সেই নেট ইনকামকে ভাগ করে দিবেন, ইপিএসটা চলে আসবে। আর একটা কথা মাথায় রাখবেন, ইপিএস এর অ্যান্সারটা প্রকাশ করা হয় টাকায়। আমি পাশে আপনাদের মনে রাখার সুবিধাতে লিখে দিচ্ছি টাকা, এটার মানে হচ্ছে অ্যান্সারটা এখানে টাকায় প্রকাশ করা হবে। 11 নাম্বার ফর্মুলা দেখেন, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ ডিএফএল, এটার ফর্মুলা হচ্ছে বি ডিভাইডেড বাই ভি, এটার অ্যান্সারটা দশমিকে থাকবে, দশমিকে প্রকাশ করবেন, ইনটু 100 এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। লাস্ট হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, যেটাকে আমরা বলি ডিপিএস, এটার ফর্মুলা হলো ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার ইনটু ডিপি রেশিও। এখানে ডিপি রেশিওটার মানে হচ্ছে, আমি আপনাদের সুবিধার্থে একটু লিখে দিচ্ছি, ডিপি রেশিও এটার মিনিংটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। এখন আপনাদের মাথায় ঘুরছে ডিভিডেন্ড পে আউট রেশিও মানে কি, তাই না? ডিভিডেন্ড পে আউট রেশিও মানে হচ্ছে, আপনারা জানেন যে প্রত্যেকটা যৌথ মূলধনী কোম্পানি তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শেষে শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেয়। তো কত পার্সেন্ট ডিভিডেন্ড এই বছর দিবে সেই পার্সেন্টেজটাই হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও বা ডিপি রেশিও। তো কোশ্চেনে যদি ইপিএস দেয়া থাকে খুব ভালো, না থাকলে আপনারা এই ফর্মুলায় ফেলে ইপিএস বের করে নেবেন, আর ডিপি রেশিওটা কোশ্চেনে দেয়া থাকবে। তো ইপিএস এর সাথে এই ডিভিডেন্ড পে আউট রেশিওটা গুণ করে দিলে দেখবেন ডিভিডেন্ড পার শেয়ার চলে আসবে। এটার অ্যান্সারটাও আপনারা টাকায় প্রকাশ করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি নেট ইনকাম অ্যাপ্রোচ আর নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ রিলেটেড ফর্মুলা। আমরা নেক্সট চলে যাচ্ছি ট্রেডিশনাল অ্যাপ্রোচের ফর্মুলা। আপনারা ওয়ারিড হবেন না, আমি আগে ফর্মুলার সাথে আপনাদের পরিচয় করাচ্ছি, দেন ম্যাথমেটিক্যাল প্রবলেমটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, ট্রেডিশনাল অ্যাপ্রোচের সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা টোটাল কস্ট অফ ক্যাপিটাল, একই কথা। ঠিক আছে, আবারও বলছি, যা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল তাই হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এবং তাই হচ্ছে টোটাল কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, তো এটা সিম্বল হচ্ছে বা সাংকেতিক চিহ্ন হচ্ছে দুটো, একটা হচ্ছে কে ও কিংবা থাকতে পারে ডাব্লিউএসিসি। এটা ফর্মুলা হলো WD ইনটু KD প্লাস WE ইনটু KE।
এবার আমরা এই চারটা সিম্বলের সাথে পরিচিত হই যে এরা আসলে কি জিনিস। তো দেখেন, WD বলতে বোঝাচ্ছে ওয়েট অফ ডেট ক্যাপিটাল, দেখেন আমি লিখেছি ইন পার্সেন্টেজ ফর্ম। WE বলতে বুঝিয়েছি ওয়েট অফ ইকুইটি ক্যাপিটাল ইন পার্সেন্টেজ ফর্ম। KD মানে হচ্ছে কস্ট অফ ডেট ক্যাপিটাল ইন পার্সেন্টেজ ফর্ম। KE হচ্ছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইন পার্সেন্টেজ ফর্ম। এখন আপনাদের কথা হচ্ছে সবই বুঝলাম। KD এবং KE নিয়ে মিস একটু আগে আপনি আমাদের সাথে কথা বলেছেন, সো এটা আমরা চিনেছি। WD আর WE এই কথাটার মানে কি, তাই না? আসেন ক্লিয়ার হই। প্রত্যেকটা ফার্ম বা প্রত্যেকটা যৌথ মূলধনী কোম্পানি তাদের যখন ফান্ডের প্রয়োজন হয় বা ক্যাপিটালের প্রয়োজন হয়, তখন তারা বেসিক্যালি চারটা সোর্স থেকে ফান্ড কালেক্ট করতে পারে। একটা হচ্ছে তারা কমন স্টক ইস্যু করে ফান্ড কালেক্ট করতে পারে, আর একটা হচ্ছে প্রেফার্ড স্টক ইস্যু করে ফান্ড কালেক্ট করতে পারে, আর একটা হচ্ছে তারা বন্ড ইস্যু করে ফান্ড কালেক্ট করতে পারে, আর একটা হচ্ছে রিটেনড আর্নিংস অর্থাৎ তাদের নিজস্ব ইন্টারনাল ফান্ড থেকেও তারা ফান্ডটা নিতে পারে। তো নরমালি দেখা যায় তারা ডেট ক্যাপিটাল আর ইকুইটি ক্যাপিটালের মাধ্যমে ফান্ডটা বেশি কালেক্ট করে। তো ধরে নেন আমার ফার্মে 100 টাকা ফান্ড আছে, এই 100 টাকার মধ্যে কত পার্সেন্ট ডেট ক্যাপিটাল আমার লোন আর কত পার্সেন্ট আমার ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ শেয়ারের মাধ্যমে কালেক্ট করা, সেটাই হচ্ছে WD আর WE। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা যৌথ মূলধনী কোম্পানির যে টোটাল ক্যাপিটাল থাকে তার মধ্যে কত পার্সেন্ট তাদের ডেট ক্যাপিটাল, সেটা হচ্ছে WD দিয়ে প্রকাশ করা হয়, আর কত পার্সেন্ট হচ্ছে ইকুইটি ক্যাপিটাল, সেই পার্সেন্টেজটাকে WE দিয়ে প্রকাশ করা হয়। আর এই ডেট ক্যাপিটাল কালেক্ট করতে যে কস্ট তাদেরকে বিয়ার করতে হয় সেটা হচ্ছে KD। ইকুইটি ক্যাপিটাল কালেক্ট করতে গিয়ে যে কস্ট তাদেরকে বিয়ার করতে হয় সেটা হচ্ছে KE। ওকে, আমি আবার বলছি, একটা ফার্মের টোটাল ক্যাপিটালের কত পার্সেন্ট ডেট ক্যাপিটাল সেটা হচ্ছে WD, কত পার্সেন্ট ইকুইটি ক্যাপিটাল আছে সেটা হচ্ছে WE। আর এই ডেট ক্যাপিটাল কালেক্ট করতে গিয়ে কত পার্সেন্ট কস্ট তাদেরকে বিয়ার করতে হচ্ছে সেটা হচ্ছে KD। ইকুইটি ক্যাপিটাল কালেক্ট করতে গিয়ে কত পার্সেন্ট কস্ট তাদেরকে বিয়ার করতে হচ্ছে সেটা হচ্ছে KE। আমি আশা করছি মোটামুটি কিছু হলেও আপনারা বুঝতে পেরেছেন। তো আসেন আমরা একটা অঙ্ক করি। নার্ভাস হওয়ার কিছুই নাই, দেখেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কত ইজি ম্যাথমেটিক্যাল প্রবলেম। আশা করছি ক্যালকুলেটর খাতা কলম নিয়ে বসে যাবেন, যতই আমার স্লাইডে লেখা থাকুক না কেন আপনাদেরও কিন্তু কিছু লেখালেখির প্রয়োজন আছে, যত লিখবেন তত শিখবেন। দেখেন প্রবলেম 1 এ লিখেছি আমি, বিডি ফুড লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ইনফরমেশন ফর ক্যাপিটাল স্ট্রাকচার। বিডি ফুড লিমিটেডের ক্যাপিটাল স্ট্রাকচার সংক্রান্ত নিম্নোক্ত তথ্যগুলো দেয়া আছে। নেট অপারেটিং ইনকাম ইজ টাকা 1 লাখ। এই নেট অপারেটিং ইনকামই হচ্ছে ইবিআইটি। ঠিক আছে, নেট অপারেটিং ইনকামটাই হচ্ছে ইবিআইটি, তাহলে ওই ফার্মের ইবিআইটি আছে টাকা 1 লাখ। আচ্ছা, the company has টাকা 4 lakh debenture at 10% annual rate of interest। কথাটার মানে হচ্ছে এই কোম্পানি অর্থাৎ বিডি ফুড লিমিটেড তারা 4 লাখ টাকা ডেট ক্যাপিটাল নিয়েছে, এর এগেইনস্টে তাদের কস্ট অফ ডেট হচ্ছে 10%। ওকে, এরপরে বলেছে if the overall cost of capital of the company is 12.5%, then what will be the total value of the firm as well as অর্থাৎ and, ঠিক আছে, and equity capitalization rate of return of the company according to NOI approach। বলেছে যদি তাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12.5% হয় তাহলে দুটো বিষয় আপনি ক্যালকুলেট করেন, একটা হচ্ছে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম বের করেন, আর একটা হচ্ছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অফ রিটার্ন বের করেন। ভ্যালু অফ দ্য ফার্ম মানে হচ্ছে ক্যাপিটাল লেটার ভি বের করতে বলেছে, আর ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট মানে হচ্ছে KE বের করতে বলেছে অ্যাকর্ডিং টু NOI অ্যাপ্রোচ। ভালো করে খেয়াল করেন, অ্যাপ্রোচ মেনশন করে দিয়েছে। ওকে, এখন আমাদের প্রথম কাজই হচ্ছে আমরা ঢালাওভাবে যে ইনফরমেশন গুলো কোশ্চেনে পাবো প্রত্যেকটা ইনফরমেশন গিভেন দ্যাট দিয়ে সিম্বল সহ অর্থাৎ সাংকেতিক চিহ্ন সহ তুলে তুলে যাব, তাহলে যেটা হয় কোশ্চেনের দিকে বারবার তাকাতে হয় না। তো দেখেন আমরা শুরু করছি। প্রথমে দেখেন গিভেন দ্যাট, হ্যাঁ, কোশ্চেনে প্রথম লাইনটাই কি ছিল, নেট অপারেটিং ইনকাম, তাই না? এটার সিম্বল হচ্ছে ইবিআইটি, ইবিআইটি দেয়া ছিল টাকা 1 লাখ। পরের লাইন বলা ছিল দ্য কোম্পানি হ্যাজ টাকা 4 লাখ ডিবেঞ্চার, তাই না? এই কথাটার মানে হচ্ছে মার্কেট ভ্যালু অফ ডেট, এটা সাংকেতিক চিহ্ন হচ্ছে বি। কত টাকা বলা ছিল দেখেন আপনি, ডিবেঞ্চার বলা ছিল 4 লাখ,
তাহলে আমরা ক্যাপিটাল লেটার বি এর জায়গায় লিখছি টাকা 4 লাখ। ধরতে পারছেন সবাই? সময় স্বল্পতার কারণে আমি আরো স্লো যেতে পারছি না, যেহেতু 40 মিনিট সময় আর 12-13 মিনিটের মতো আছে আমাদের হাতে সময়। দেখি আমরা অঙ্কটা সলভ করতে পারি কিনা। পরের লাইনে যাচ্ছি, পরের সেন্টেন্সে অ্যাট 10% অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট। এই 10% ইন্টারেস্ট মানেই হচ্ছে, এটা দুটা নাম দেয়া যায়, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট আর একটা হচ্ছে কস্ট অফ ডেট। ঠিক আছে, দেখেন আমি তাই করেছি, কস্ট অফ ডেট লিখেছি, অবলিক দিয়ে ইন্টারেস্ট রেট দিয়েছি। এটা সিম্বল আমরা ইউজ করব কেডি। কত বলা আছে আপনারা কোশ্চেনের দিকে তাকিয়ে দেখেন, 10%। তাই আমরাও সেই বরাবর লিখে দিয়েছি 10%। আমি আশা করছি সবার ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, পরের সেন্টেন্সটাতে যাব, পরের লাইনে যাব। ইফ দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য কোম্পানি ইজ 12.5%। কি বলেছে এখানে? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সিম্বল হচ্ছে কেও। কেও হচ্ছে 12.5%। এটাকে যদি আমরা ডেসিমাল ফরম্যাটে অর্থাৎ দশমিকে নেই, এটা আমরা লিখবো 0.125। ওকে, দেখি আর কোনো ইনফরমেশন আছে কিনা। Then what will be the total value of the firm as well as equity capitalization rate of return? না, আমাদের আর কোনো ইনফরমেশন নাই। এখন আমরা বের করব ভ্যালু অফ দ্য ফার্ম আর বের করব ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অফ রিটার্ন। ঠিক আছে, ভ্যালু অফ দ্য ফার্ম বের করব। ঠিক আছে, ভ্যালু অফ দ্য ফার্মের আমি আপনাদেরকে একটু ফর্মুলার পেজে নিয়ে যাই, দেখেন আপনাদের মনে পড়ে যাবে। হ্যাঁ, এই দেখেন ভ্যালু অফ দ্য ফার্মের দুটো ফর্মুলা, একটা হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই কেও আর একটা হচ্ছে এস প্লাস বি। আবার বলছি, ইবিআইটি ডিভাইডেড বাই কেও আর হচ্ছে এস প্লাস বি। এখন দেখি কি ইনফরমেশন আমাদের ভান্ডারে আছে। ইবিআইটি আছে, কেও আছে, তার মানে এক নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। দেখি তো দুই নাম্বার যায় কিনা। দুই নাম্বারে ছিল এস প্লাস বি, আমরা বি পেয়েছি কিন্তু কোথাও এস নাই। তাহলে আমরা চাইলেও দুই নাম্বার ফর্মুলা ইউজ করতে পারছি না, আমাদের ইউজ করতে হচ্ছে এক নাম্বার ফর্মুলা, অর্থাৎ ইবিআইটি ডিভাইডেড বাই কেও। ঠিক আছে, ইবিআইটি দেয়া আছে আমাদের কোশ্চেনে 1 লাখ টাকা, কেও দেয়া আছে 0.125, ভাগ করলে দাঁড়ায় 8 লাখ টাকা। তাহলে ওই কোম্পানির অর্থাৎ বিডি ফুড লিমিটেডের ভ্যালু অফ দ্য ফার্ম হচ্ছে 8 লাখ টাকা। এটা গেল আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট। হ্যাঁ, সেকেন্ড রিকোয়ারমেন্টে কি বের করতে বলেছে? ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অফ রিটার্ন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু ব্যাকে গিয়ে ফর্মুলার পেজে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখেন, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অফ রিটার্ন। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা কাজ করে দিই। এই কস্ট অফ ইকুইটির আরেক নাম হচ্ছে ইকুইটি, আমি একটু লিখে দিচ্ছি, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অফ রিটার্ন। ওকে, তাহলে আমরা শিখলাম যে যা কস্ট অফ ইকুইটি তাই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি, তাই হচ্ছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অফ রিটার্ন। তার মানে আমাদের কেই বের করতে হবে। ঠিক আছে, দেখেন কেই এর সিম্বল হচ্ছে এনআই ডিভাইডেড বাই এস। খেয়াল করেছেন? আসেন এবার আমরা আমাদের ম্যাথের ফর্মুলায় চলে যাই। গিভেন দ্যাট এর দিকে একটু তাকাই, এনআই ডিভাইডেড বাই এস খুঁজে পাওয়া যায় কিনা। খেয়াল করে দেখেন, এনআই ও দেয়া নাই, এস ও দেয়া নাই। তার মানে আমাদের এখন যেটা করতে হবে, এনআই এবং এস আমাদের বের করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, ফর্মুলার পেজে আমরা আবার যাচ্ছি। এনআই, এনআই এর ফর্মুলা কি দেখেন, এনআই দুই নাম্বার ফর্মুলা, এনআই এর ফর্মুলা হচ্ছে ইবিআইটি মাইনাস আই, অর্থাৎ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। তো সবার আগে আমরা ম্যাথের পেজে গিয়ে এই ফর্মুলাটাই লিখে ফেলি। ঠিক আছে, দেখেন আমি তাই করেছি। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে ই সমান এনআই ডিভাইডেড বাই এস লিখেছি। এবার এনআই ও দেয়া ছিল না, এস ও দেয়া ছিল না, আমরা এই দুটোই ওয়ার্কিং আকারে বের করতে যাচ্ছি। প্রথমে এনআই, এনআই এর ফর্মুলা আমরা লিখেছি ইবিআইটি মাইনাস আই। খেয়াল করে দেখেন, আমরা যদি একটু ব্যাকে যাই, ইবিআইটির মান আমাদের দেয়া ছিল এই যে 1 লাখ টাকা, বাট আই এর মানটা আমাদের দেয়া ছিল না। হ্যাঁ, তো আমরা আগে ইবিআইটির মানটাই বসিয়েছি 1 লাখ টাকা, আই দেয়া ছিল না, কিন্তু আই এর ফর্মুলা আমরা ব্যবহার করেছিলাম ক্যাপিটাল লেটার বি ইনটু কেডি। এখন আমরা একটু খুঁজে দেখি
এই বি আর কেডির মান আমাদের গিভেন দ্যাটে ছিল কিনা। এই দেখেন বি দেয়া আছে 4 লাখ, কেডি দেয়া আছে 10%, তার মানে বিও আছে কেডিও আছে। হ্যাঁ, 4 লাখ এবং 10%। দেখেন আমি তাই করেছি, 4 লাখ আর 10%, তাহলে বি ইন্টু কেডি, আমরা ক্যাপিটাল লেটার আই পেয়ে যাচ্ছি 40,000 টাকা। ওকে, তাহলে এখানে আই এর জায়গায় 40,000 টাকা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ইবিআইটি মাইনাস আই, অর্থাৎ 1 লাখ থেকে যদি 40,000 মাইনাস করি আমাদের থাকছে 60,000 টাকা। তাহলে আমরা এনআই এর মান পেয়ে গেলাম 60,000, সেটা আমরা এখানে এনআই এর জায়গায় বসিয়ে দিলাম। এবার বাকি রইল ক্যাপিটাল লেটার এস। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আরেকবার একটু ফর্মুলার পেজ থেকে ঘুরে আসি। দেখেন ফর্মুলার পেজে ক্যাপিটাল লেটার এস 3 নাম্বার ফর্মুলা দেখেন, মার্কেট ভ্যালু অফ ইকুইটি এস। এস এর দুটো ফর্মুলা দিয়েছি, একটা হচ্ছে ভি মাইনাস বি, আর একটা হচ্ছে এনআই ডিভাইডেড বাই কে ই। আবার বলছি, ভি মাইনাস বি এনআই ডিভাইডেড বাই কে ই। চলেন ম্যাথের পেজে চলে যাই। গিভেন দ্যাটের দিকে একটু তাকাই, একটা ছিল ভি মাইনাস বি, তাই না? বি এর মান দেয়া আছে, ভি আমরা বের করেছিলাম, তার মানে এই ফর্মুলাটা ভি মাইনাস বি চাইলে আমরা ইউজ করতে পারছি। ক্লিয়ার? ভি মাইনাস বি, দেখেন ভি আমরা এই মাত্র বের করেছি আর বি আমাদের গিভেন দ্যাটই আছে, তো আমরা এই ফর্মুলাটাই ব্যবহার করতে পারছি। ভি মাইনাস বি, ভি ছিল 8 লাখ, বি ছিল 4 লাখ, তাহলে আমাদের আলটিমেটলি ক্যাপিটাল লেটার এস অর্থাৎ মার্কেট ভ্যালু অফ ইকুইটি দাঁড়াচ্ছে 4 লাখ। এবার সেটা আমি এখানে এস এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে আমাদের কে এর ফর্মুলা দাঁড়াচ্ছে এনআই ডিভাইডেড বাই এস অর্থাৎ 60,000 ডিভাইডেড বাই 4 লাখ। অ্যান্সার দাঁড়াচ্ছে 0.15, আমাদের এটাকে পার্সেন্টেজে নিতে হবে, তাই আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 15%। তাহলে দেখেন আমাদের রিকোয়ারমেন্টে ছিল কি, ভ্যালু অফ দ্য ফার্ম, যেটা আমরা পেয়েছি এখানে সম্ভবত 8 লাখ টাকা। এই যে দেখেন ভ্যালু অফ দ্য ফার্ম এসেছে 8 লাখ টাকা। আর বলেছিল কি বের করতে, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, সেটাও আমরা বের করেছি। এই যে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট 15%। আপনারা যদি বাসায় একটু সময় নিয়ে ম্যাথটা দেখেন তাহলে আপনাদের কাছে আরো ইজি মনে হবে। এবার কাম টু দ্য পয়েন্ট, হোমওয়ার্ক। এই ম্যাথটা আপনাদের বাসায় ট্রাই করতে হবে, যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। কে কে হোমওয়ার্ক করছেন সেটা তো আর আমি দেখতে পাবো না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ইচ্ছা, আপনার অনেস্টির উপরে। যারা বেশি ইন্টারেস্টেড তারা আমার ওই ম্যাথের সলিউশনটা দেখে এইটা সলভ করার চেষ্টা করবেন। যদি না পারেন ফেসবুক কিংবা মেসেঞ্জারে কিংবা যে কোনো ওয়েতে আমাকে টেক্সট করে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের আজকের চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা। নেক্সট ক্লাসে আমরা নেট ইনকাম অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচের আরো কিছু ম্যাথ করব এবং আস্তে আস্তে আমরা ওই অ্যাপ্রোচের ম্যাথগুলো শেষ করে আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচের ম্যাথে যাব, আমরা এমএম অ্যাপ্রোচের ম্যাথে যাব। অ্যাকচুয়ালি এমএম অ্যাপ্রোচের ফর্মুলাগুলো আমি আপনাদেরকে এখন ইচ্ছাকৃতভাবে দেই নাই, কারণ ওই ফর্মুলাগুলো একটু এই তিনটে অ্যাপ্রোচ থেকে ভিন্ন। যখন আমাদের এই তিনটা অ্যাপ্রোচের ম্যাথমেটিক্যাল সলিউশন গুলো মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো শেষ হয়ে যাবে, তারপরে আমি আপনাদের আলাদাভাবে এমএ অ্যাপ্রোচ হেডিংস লিখে তার আন্ডারে আমি আপনাদের ফর্মুলা গুলো দিব, ফর্মুলা বুঝাবো, দেন ওই অ্যাপ্রোচের আন্ডারে ডিফারেন্ট ভাবে আমি আপনাদের কোশ্চেন গুলো করাবো, সলভ করাবো, যাতে আপনাদের কালেকশন ভালো থাকে। তো এই ছিল আজকের আপাতত ক্লাস। দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অফ কোঅপারেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে এট হোম। ইনশাআল্লাহ আশা করছি নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।